আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব তাপ ধারণ ক্ষমতা। তাপ ধারণ ক্ষমতা কেমন? কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে সেই তাপের পরিমাণকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলা হবে। তাহলে কি বললাম? কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। এখন আমরা যদি রাশিমালা লিখতে যাই তাহলে আমরা লিখব, ধরি কোন বস্তুর তাপমাত্রা ডেল্টা থিটা বাড়াতে তাপের প্রয়োজন ইজ ইকুয়াল কিউ। তাহলে সুতরাং ওই বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তাপের প্রয়োজন সমান কিউ বাই ডেল্টা থিটা। এখন তাপ ধারণ ক্ষমতা এর ইংরেজি টার্ম হচ্ছে, তাপ ধারণ ক্ষমতার ইংরেজি টার্ম হচ্ছে হিট ক্যাপাসিটি অথবা ক্যাপাসিটি অফ হিট। তাহলে আমরা লিখব, সুতরাং তাপ ধারণ ক্ষমতা C is equal heat capacity অথবা capacity of heat C is equal Q by delta theta। কি হবে? মোট তাপের পরিমাণ ডিভাইডেড তাপমাত্রা বৃদ্ধি। যদি আমরা একক লিখতে যাই, একক, তাহলে দেখো C is equal Q by delta theta। Q এর একক হচ্ছে জুল, ডেল্টা থিটার একক হচ্ছে কেলভিন। তাহলে C এর একক হবে জুল কেলভিন ইনভার্স, জুল কেলভিন ইনভার্স। কেমন? এবার আমরা দেখব আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপের সংজ্ঞা যদি আমরা বলতে যাই, বলবো কোন বস্তুর 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে। উপাদানের আপেক্ষিক তাপ বলে। কি বললাম? কোন বস্তুর 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে। তাহলে আমরা রাশিমালা যদি লিখতে যাই তাহলে বলবো, ধরি কোন বস্তুর n কেজি ভরের তাপমাত্রা ডেল্টা থিটা বাড়াতে তাপের প্রয়োজন ইকুয়াল কিউ। তাহলে সুতরাং
ওই বস্তুর 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তাপের প্রয়োজন সমান কিউ বাই এম ডেল্টা থিটা। কিউ বাই এম ডেল্টা থিটা। এখন যদি আমরা লিখি, সুতরাং ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপের ইংরেজি টার্ম হচ্ছে স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট, তাহলে S is equal Q M del theta. S is equal to Q by M del theta. এখন যদি আমরা একক নির্ণয় করি, তাহলে আপেক্ষিক তাপের সমীকরণ হলো S is equal to Q by M delta theta। তাহলে Q এর একক হচ্ছে জুল, M এর একক হচ্ছে কেজি, ডেল্টা থিটা এর একক হচ্ছে কেলভিন। এই এককগুলি যদি আমি এই সমীকরণে বসাই, তাহলে পাবো জুল বাই কেজি কেলভিন সমান জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। শিক্ষার্থীরা দেখো, আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা এই দুইটার মধ্যে মূল ডিফারেন্সটা কোথায়? আপেক্ষিক তাপ হচ্ছে বস্তুর উপাদানের বৈশিষ্ট্য। আপেক্ষিক তাপ হচ্ছে বস্তুর উপাদানের বৈশিষ্ট্য, আর তাপ ধারণ ক্ষমতা হচ্ছে বস্তুর বৈশিষ্ট্য। বস্তুর বৈশিষ্ট্য কেমন? আচ্ছা, এবার যদি আমরা আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক নির্ণয় করতে যাই, আপেক্ষিক তাপ ও তাপ ধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক নির্ণয় করতে যাই, ও তাপ ধারণ ক্ষমতা, তাহলে কি হবে? আমরা জানি তাপ ধারণ ক্ষমতা C is equal Q by delta theta, আর আপেক্ষিক তাপ S সমান Q by A delta theta। এখান থেকে আমরা লিখতে পারি Q by delta theta into 1 by M। তাহলে Q by delta theta সমান কি? C, তাপ ধারণ ক্ষমতা, into 1 by M। তাহলে বা আপেক্ষিক তাপ সমান তাপ ধারণ ক্ষমতা বাই ভর। এটা হচ্ছে আমার আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার মধ্যে সম্পর্ক। শিক্ষার্থীরা, আমরা এবার দেখব ক্যালোরি নীতির মূল নীতি কি। ক্যালোরি নীতির মূল নীতি কি? ক্যালোরি নীতির মূল নীতি। স্টুডেন্টস, ক্যালোরি নীতির মূল নীতি বোঝার আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সারাউন্ডিং বা এনভায়রনমেন্ট অথবা পরিবেশ, এবং সিস্টেম বা ধারা। পরিবেশ এবং ধারা কি? আমাদের চারপাশের যেই বিশাল একটা এরিয়া আছে, এটাকে আমরা বলছি সারাউন্ডিং বা এনভায়রনমেন্ট বা পরিবেশ। আর এই পরিবেশের ছোট্ট একটু অংশ, ছোট্ট একটু পরিসর নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমরা তাকে বলবো ধারা বা সিস্টেম। ধারা বা সিস্টেম কেমন? তাহলে এই তাপ গতিবিদ্যা থার্মোডাইনামিক্স পড়ার ক্ষেত্রে আমাদের এই পরিবেশ এবং ধারা এই দুইটা টার্ম বেশ কাজে লাগবে। তো ক্যালোরি নীতি কি করেছিলাম আমরা? যে বিজ্ঞানের যে শাখায় তাপ নিয়ে আলোচনা করা হবে তাকে বলা হবে ক্যালোরি নীতি। ক্যালোরি নীতি। এখন এই যে ক্যালোরি নীতির মূল নীতি,
ক্যালোরিমিতির মূলনীতি কি? তো আমাদেরকে এই সিস্টেম এবং এনভায়রনমেন্ট এই দুইটা টার্মের মধ্যে ধরে নিতে হবে যে তাপের কোনো আদান প্রদান হবে না, তাপের কোনো আদান প্রদান হবে না। ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। মনে করো এই পরিবেশের মধ্যে ছোট্ট একটা অংশের মধ্যে আমি কি করব, একটা তাপীয় বিক্রিয়া বা একটা তাপীয় প্রক্রিয়া করব, তাপীয় প্রক্রিয়া নিয়ে পরীক্ষা করব। তো পরীক্ষা করলে হবে কি, ওই যে ছোট্ট যে অংশটুকুর মধ্যে আমি পরীক্ষাটা সম্পাদন করছি, কার পরিবেশের যে ছোট্ট একটু এরিয়া, ওটাকে বলছি আমি সিস্টেম বা ধারা, আর বাকি সবটা হচ্ছে পরিবেশ বা সারাউন্ডিং। এখন আমার এই ক্যালোরিমিতির মূলনীতি যখন করব, তখন আমাকে ধরে নিতে হবে যে সিস্টেম এবং এনভায়রনমেন্ট এই দুইটার মধ্যে কোনো তাপের আদান প্রদান হবে না। এখন এভাবে যদি পরিবেশ ও ধারার মধ্যে কোনো তাপের আদান প্রদান না হয়, তাহলে ভিন্ন উষ্ণতার একাধিক বস্তুকে পরস্পরের তাপীয় সংস্পর্শে আনা হলে কি হবে, অপেক্ষাকৃত উষ্ণতর বস্তুটি তাপ হারাবে এবং শীতলতর বস্তুটি তাপ শোষণ করবে। মানে তাপের প্রবাহ উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে যাবে। এখন এই ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে যে উষ্ণতর বস্তুগুলো যতটুকু তাপ বর্জন করবে, শীতলতর বস্তুগুলো ঠিক ততটুকু পরিমাণ তাপ শোষণ করবে। কেমন? তাহলে কি বললাম, যে ধারা ও পরিবেশের মধ্যে কোনো তাপের আদান প্রদান না হলে, একাধিক ভিন্ন উষ্ণতার বস্তুকে পরস্পরের তাপীয় সংস্পর্শে আনা হলে অপেক্ষাকৃত উষ্ণতর বস্তুগুলো যে পরিমাণ তাপ হারাবে বা বর্জন করবে, শীতলতর বস্তুগুলো ঠিক একই পরিমাণ তাপ শোষণ করবে। এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। মানে কি, মোট গৃহীত তাপ ইজ ইকুয়াল মোট বর্জিত তাপ, ইজ ইকুয়াল মোট বর্জিত তাপ। কি বললাম? মোট গৃহীত তাপ সমান মোট বর্জিত তাপ। মানে কি, Q1 is equal Q2, Q1 is equal Q2। এটা দিয়ে আমরা পরবর্তীতে অনেক ম্যাথমেটিক্যাল সমস্যার সমাধান করার চেষ্টা করি।